যখন কোনো স্মার্টফোন ব্র্যান্ড আমাদের সাথে দালালি করে সেটা কিন্তু আমরা মেনে নিতেই পারি, কিন্তু যখন আপনার আমার প্রিয় ইউটিউবার সেই স্মার্টফোন কোম্পানির দালালি করে তখনই কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে। আজকের আমি এমন একটি স্মার্টফোনকে নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়ে কিন্তু আমার ভিডিও করার কোনো ধরনের আগ্রহই ছিল না। আজকে আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M02s এই স্মার্টফোনটাকে নিয়ে। এই স্মার্টফোনটার রিভিউ আমি ইউটিউবে দেখছিলাম এবং ইউটিউবে দেখার পর কোনো ইউটিউবার এই স্মার্টফোনটা সম্পর্কে একটাও খারাপ দিক কিন্তু আমাদের সামনে তুলে ধরলো না। যে সমস্ত ইউটিউবার এই স্মার্টফোনটা রিভিউ করেছে তারা সবাই কিন্তু কোম্পানির তরফ থেকে এই স্মার্টফোনটা পেয়েছে এবং কোম্পানির বড়াই করে যাচ্ছে। এবং এই স্মার্টফোনটা নাকি এই বাজেট সেগমেন্টের মধ্যে নাকি স্যামসাংয়ের তরফ থেকে নাকি একদমই ভ্যালু ফর মানি, এবং এই স্মার্টফোনটা নাকি স্যামসাংয়ের তরফ থেকে মেনে নেওয়াই যায়, এবং এই স্মার্টফোনটা নাকি আফটার সেল সার্ভিস এবং স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী নাকি সব থেকে বেস্ট স্মার্টফোন। আপনার প্রিয় ইউটিউবাররা কিন্তু সবাই এরকম ধরনেরই কিন্তু মন্তব্য করে যাচ্ছে। কিন্তু আজকে এই ভিডিওটা যদি আপনি স্যামসাং লাভার হয়ে থাকেন এবং এই স্মার্টফোনটা সম্পর্কে আপনি বাজে কোনো মন্তব্য শুনতে চান না, তাহলে এক্ষুনি এই ভিডিওটাকে লেফট করে দিন, কারণ এই স্মার্টফোনটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি কিছু খারাপ রিয়েল ট্রুথ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেটা কিন্তু কোনো ইউটিউবার আপনাকে কিন্তু বলেনি। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে 4GB 64GB ভেরিয়েন্টটা 10,000 টাকায় লঞ্চ করা হয়েছে এবং 3GB 32GB ভেরিয়েন্টটা কিন্তু 9,000 টাকায় লঞ্চ করা হয়েছে। আমার মতে এই স্মার্টফোনটার দাম হওয়া উচিত ছিল ইন্ডিয়ান মার্কেটে 4GB 64GBটা 9,000 টাকা এবং 3GB 32GBটা 8,000 টাকা। এর থেকে বেশি হওয়া একদমই উচিত হয়নি। যদি এই স্মার্টফোনটা বাংলাদেশে যায় তাহলে বাংলাদেশে 14,000 টাকার বেশি যদি এই স্মার্টফোনটা লঞ্চ হয় তাহলে আমি বলবো যে না, এই স্মার্টফোনটা আপনার জন্য একদমই ভ্যালু ফর মানি স্মার্টফোন নয়, যতই স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু থাকুক না কেন। কারণ এখনকার সময়ে কিন্তু এসে কিন্তু ব্র্যান্ড ভ্যালু আপনাকে রিয়েলমি, শাওমি এবং এই যে স্যামসাং এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করে, এবং ভিভো এবং ওপোর ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেকটা কিন্তু কম কিন্তু নয়। আপনি যদি এখন অফলাইন মার্কেটে দেখেন এবং সার্ভিস সেন্টার দেখেন, মার্কেটে ভিভো এবং ওপো এর কিন্তু প্রচুর সার্ভিস সেন্টার আছে। ওকে, তো আজকে আমি স্মার্টফোনটার কিছু খারাপ দিক কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট অফ অল আমি স্মার্টফোনের ডিসপ্লেকে নিয়ে কথা বলবো। এই স্মার্টফোনে কিন্তু আপনারা একটা 6.5 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এই বাজেট সেগমেন্টের মধ্যে আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে একসেপ্ট করতেই পারি না, বা এই আশা করাই কিন্তু একদম আশায় বাঁচে চাষা এরকম ধরনের একটা কথা হয়ে যায়। কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে ডিসপ্লেটা ঠিক আছে, এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে স্যামসাংয়ের যে ডিসপ্লে এটা বেস্ট, এটা আমিও মানছি, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে কিন্তু অনেক বেস্ট হয়। এবং এর পরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই স্মার্টফোনের প্রসেসর। আপনি যদি এই 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে দেখেন তাহলে এই স্যামসাংয়ের এই ফোনটিতে কিন্তু আপনাকে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 450 প্রসেসর কিন্তু দেওয়া হয়েছে। আপনার নামটি শুনে মনে হবে যে না, অনেক ফাস্ট প্রসেসর তো দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি না, আপনি যদি আজ থেকে 2-3 বছর আগে একটা প্রসেসরের নাম শুনে থাকেন, মানে স্ন্যাপড্রাগনের 460, সেই প্রসেসরটারই কিন্তু একটু হালকা আপগ্রেড ভার্সন হচ্ছে 450। ওকে, তো আপনি এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স কি। আপনি ডে টু ডে লাইফে যদি এই স্মার্টফোনটাকে ব্যবহার করেন, আপনি ল্যাগ প্রবলেম 1 থেকে 2 মাস পরে কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনি দেখতে পারবেন। তার কিছু কারণ আছে, কারণ এই প্রসেসরটা কিন্তু একদমই অপটিমাইজড নয়, এবং এই প্রসেসরটা মানে আমি 460 প্রসেসর কিন্তু ব্যবহার করছি। এই যে আমার হাতে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন, এই স্মার্টফোনেও কিন্তু স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর আছে, যেটা কিন্তু এই স্মার্টফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ করে এবং প্রচুর বাজে একটা স্মার্টফোন। এবং আপনি যদি দেখেন এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্য কোম্পানির দিকে, এই বাজেট সেগমেন্টের মধ্যে আমার মতে সব থেকে ভ্যালু ফর মানি স্মার্টফোন হচ্ছে রেডমি নোট 9 প্রাইম। তো এই স্মার্টফোনটাকে যদি আপনি দেখেন, তারা কিন্তু মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর দিচ্ছে, যেটা কিন্তু এই স্ন্যাপড্রাগনের 450 প্রসেসরের থেকে কিন্তু একদম 100% ফাস্ট। এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু আমার মনে হয় যে এই রকম ধরনের প্রসেসরই কিন্তু স্যামসাংয়ের দেওয়া উচিত ছিল। হয় মিডিয়াটেকের তরফ থেকে একটা ভালো প্রসেসর দেওয়া উচিত ছিল, কিংবা যদি স্ন্যাপড্রাগনের তরফ থেকে দিয়ে থাকে তাহলে কিন্তু তাকে দেওয়া উচিত ছিল স্ন্যাপড্রাগনের 662, 665 কিংবা 675। এই তিনটে প্রসেসরের মধ্যে থেকে যদি স্ন্যাপড্রাগনের যে কোনো একটা প্রসেসর স্যামসাং আমাদেরকে প্রোভাইড করতো তাহলে কিন্তু এই স্মার্টফোনটা একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন হতো। সেকেন্ড নাম্বার একটা পয়েন্ট আছে স্মার্টফোনের ব্যাটারি। এই স্মার্টফোনে কিন্তু আপনাদেরকে 5,000 ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে। আপনি বলবেন তাহলে এখানে খারাপ দিক কোথায়?
এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে। বক্সে অবভিয়াসলি একটা দুর্দান্ত ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 7 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। মজা রেখে এবার আসি, এই স্মার্টফোনে কিন্তু 15 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু বক্সে 7 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। বাহ স্যামসাং বাহ। কারণ 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে আমি 10,000 টাকা পে করছি, যেখানে আমাকে 15 ওয়াটের চার্জারও কিন্তু প্রোভাইড করা হচ্ছে না। কিন্তু আপনি যদি সেম বাজেট সেগমেন্ট রেডমি 9 প্রাইম এই স্মার্টফোনটার দিকে দেখেন, তাহলে কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন যে আপনি একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু ইন বক্স পেয়ে যাচ্ছেন। ওকে, এবার আমি কথা বলবো এই স্মার্টফোনের একটা দুষ্প্রাপ্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে ক্যামেরা। এই স্মার্টফোনে আপনাকে ফ্রন্ট সাইডে 5 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু দেওয়া হয়েছে। আপনি যদি ভেবে থাকেন স্যামসাংয়ের স্মার্টফোন যেহেতু এবং একটা ভালো কোয়ালিটির ক্যামেরা আপনি দেখতে পাবেন, তাহলে আমি বলবো যে না, আপনি সব থেকে বেশি ভুল করছেন। কারণ আপনি এখানে সব থেকে লো কোয়ালিটির এবং সব থেকে বাজে একটা ক্যামেরা দেখতে পারবেন। আপনি যদি কিছুদিন আগে স্যামসাংয়ের একটা সব থেকে ওল্ড মডেল ছিল J7 নামে, সেই ক্যামেরাটাকে কিন্তু তুলে এখানে দেওয়া হয়েছে। সে কবেকার একটা মডেল, সেই মডেলের একটা ক্যামেরাকে এখানে তুলে দিয়ে দেওয়া হয়েছে। এবং যদি আপনি ব্যাক সাইডে দেখেন 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এই যে দুটো মেগাপিক্সেলের ক্যামেরা আছে, দুটো একদমই বেকার, কোনো কাজের না। আমার মনে হয় এটা নিয়ে কথা বলা আমার একদমই উচিত নয়। এবং যদি আমি এই বাজেট সেগমেন্টের মধ্যে রেডমি 9 প্রাইম এই স্মার্টফোনটাকে দেখি, সেখানে কিন্তু আপনারা ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। তো 2 মেগাপিক্সেলের ক্যামেরাটার কথা আমি একদমই বাদ দিলাম, কারণ এই স্মার্টফোনেও 2 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু একদমই বাদ দেওয়া হয়েছে। এবং যদি আমি ফ্রন্ট সাইড সেলফির কথায় আসি, তাহলে কিন্তু এই স্মার্টফোনেও কিন্তু আপনারা 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন রেডমির এই স্মার্টফোনটাতে। তো আমার মনে হয় যে আপনি যদি শুধুমাত্র ভেবে থাকেন যে আপনি একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন কিনবেন, তাহলে আমার মনে হয় আপনি স্যামসাংয়ের এই স্মার্টফোনটাকে স্কিপ করতে পারেন। কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে সব থেকে বেস্ট স্মার্টফোন আপনার জন্য দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে রেডমি 9 প্রাইম। এই স্মার্টফোনটা কিন্তু একদমই ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে। অবভিয়াসলি আপনারা এই স্মার্টফোনটাকে কিনবেন 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে, এবং আমি সবসময় রেকমেন্ড করি 10,000 টাকা বাজেটে রেডমি 9 প্রাইম এই স্মার্টফোনটাকে। যেমনটা প্রসেসর, যেমনটা অপটিমাইজ করা হয়েছে এই প্রসেসরটাকে এই স্মার্টফোনটার জন্য, খুব দুর্দান্ত একটা প্যাকেজ স্মার্টফোন আপনার জন্য আমি বলতে পারি। এটা একদম গ্যারান্টি দিয়েই কিন্তু আমি বলতে পারি। তো অবভিয়াসলি আজকে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, তো অবভিয়াসলি আজকে এই ভিডিওটাকে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং এরকম ধরনের নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।